জুলাই ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন সার্জিস আলম, পরিবর্তন আসছে গঠনতন্ত্রে। বিমানের ফ্লাইটে বোমা আতঙ্ক, চলছে তল্লাশি, নিরাপদে নেমে এসেছেন যাত্রীরা। এবং মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের আন্দোলন, সড়ক অবরোধ করে বিক্ষোভ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে দুপুরের সংবাদে, সাথে আছে আমি রোমান আমিন। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদে একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। তিনি জানান, ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র, কাঠামো ও কাজের প্রক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে। এছাড়াও ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবে। তিনি আরও জানান, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের কোনো পদ থাকছে না। এই ফাউন্ডেশন প্রথম আর্থিক সহযোগিতা শুরু করে ১ অক্টোবর থেকে, অফিসে চালু হয় ১৫ অক্টোবর থেকে। সার্জিস সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ২১ অক্টোবর। ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রায় ২ মাস ১০ দিন তিনি এ দায়িত্ব পালন করেন। ইতালির রোম থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে বোমা থাকার হুমকি পেয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে ২৫০ যাত্রী এবং ১৩ ক্রু নিয়ে ফ্লাইটটি বুধবার সকালে নিরাপদে ঢাকায় ল্যান্ড করেছে। যাত্রীরাও সবাই নিরাপদে নেমে বিমানবন্দরের টার্মিনালে এসেছেন। তবে অপরিচিত নম্বর থেকে আসা সেই হুমকি হালকাভাবে না নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকাল ৯টা ৩৫ মিনিটে রোম থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি ৩৫৬ নম্বর ফ্লাইটটিকে নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাশাপাশি পুরো বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কারণ বাজারে সার্ক ফোয়ারার সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে মালয়েশিয়া গমনিচ্ছুরা। সে সময় তৈরি হয় তীব্র যানজটের। ১৮,০০০ আটকে পড়া গমনিচ্ছুককে মালয়েশিয়া সরকার নেয়ার কথা বললেও সরকার বিষয়টি নিয়ে গড়িমসি করছে বলে অভিযোগ তাদের। মাহতাব মিনহাজের প্রতিবেদনে বিস্তারিত। পূর্ব ঘোষণা অনুযায়ী কথা ছিল আন্দোলন হবে কারওয়ানবাজার সার্ক ফোয়ারার উপর, কিন্তু হঠাৎ করেই ফোয়ারার সামনের রাস্তা দখলে নেয় মালয়েশিয়া গমনিচ্ছু আন্দোলনকারীরা। এমন পরিস্থিতিতে ভেঙে পড়ে এই এলাকার ট্রাফিক ব্যবস্থা, তৈরি হয় তীব্র যানজট। আন্দোলনকারীরা জানায়, দীর্ঘদিন ধরে সরকার তাদের নানা ধরনের আশ্বাস দিলেও নিচ্ছে না কোনো কার্যকরী পদক্ষেপ। দালাল আর এজেন্সি সিন্ডিকেটের কাছে জিম্মি তারা। আমরা যাইতে পারিনি টিকেটের সিন্ডিকেটের কারণে। যে টিকিট আপনার মালয়েশিয়া যাইতে লাগে সর্বোচ্চ ৩০ দুগুণে ৬০,০০০ টাকা আপ ডাউন, সেই টিকিট ১.৫ লাখ টাকা দিয়ে আমরা পাইনি। আমরা এখানে যারা আসছে সবাই ভুক্তভোগী, প্রায় ২ বছর ১.৫ বছর ৬ মাস ধরে আমাদের টাকা দিয়ে টাকা পাচ্ছি না। কিস্তির লোক আইসে আমাদের বাড়ির থেকে এসেছে টাকার জন্য, আমরা টাকা দিতে পারছি না। এ সময় ৪টি দাবি জানায় তারা। ২০২৪ সালের ৩১শে মে সিন্ডিকেটের কারণে যারা যেতে পারেনি, সংখ্যা যতই হোক ২০,০০০ কিংবা ৩০,০০০, প্রত্যেককে নিয়ে যেতে হবে। তবে সড়কের তীব্র যানজট হওয়ায় পুলিশ তাদেরকে ১১টার দিকে রাস্তা থেকে সরিয়ে দেয়। তো ওনারা একটু সময় চেয়েছিলেন, পরবর্তীতে ওনারা যখন সিদ্ধান্ত নিতে পারেন নাই তখন আমরা ওনাদের রিকোয়েস্ট করে রাস্তার ধারে সরিয়ে দিয়েছি। বিমানের টিকিটের দাম বেড়ে যাওয়ার অজুহাতে ২০২৪-এর ৩১ মে মালয়েশিয়াগামী ১৮,০০০ শ্রমিককে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়। মাহতাব মিনহাজ, ২১ টেলিভিশন, ঢাকা।
একুশে টেলিভিশনের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবু সাইদ মাহমুদের ২১তম মৃত্যুবার্ষিকী আজ। পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ এই স্লোগান সামনে রেখে ২০০০ সালে দেশের প্রথম বেসরকারি চ্যানেল একুশে টেলিভিশন প্রতিষ্ঠা করেন তিনি। ইংরেজি দৈনিক ডেইলি স্টার সহ বিভিন্ন প্রতিষ্ঠান তার হাত ধরেই যাত্রা শুরু করেছে। এদিকে সাদাকে সাদা বলার সাহস একুশে অব্যাহত রাখবে জানিয়ে দেশকে এগিয়ে নিতে দৃঢ় প্রত্যয়ের কথা জানালেন একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। আর জানাচ্ছেন তৌহিদুর রহমান। ১৯৩৩ সালের ১০ জুলাই সিলেটে জন্ম নেন একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবু সাইদ মাহমুদ। অল্প বয়স থেকে গণমাধ্যমের প্রতি তাঁর ছিল ব্যাপক আগ্রহ, আর সেখান থেকেই স্বপ্ন দেখা। ১৯৯১ সালে তাঁর হাত ধরে ইংরেজি দৈনিক ডেইলি স্টারের যাত্রা। এরপর ২০০০ সালে প্রতিষ্ঠা করেন দেশের প্রথম টেরিস্টোরিয়াল বেসরকারি প্রতিষ্ঠান একুশে টেলিভিশন। একঝাঁক তরুণ সংবাদকর্মী ও অনুষ্ঠান নির্মাতা নিয়ে সংবাদ ও বিনোদন মাধ্যমে নতুন দিগন্ত উন্মোচন করেন আবু সাইদ মাহমুদ। মৃত্যুর কিছুদিন আগে খানিকটা অভিমানে দেশ ছাড়েন এই স্বপ্নবাজ মানুষ। সেখানেই আজকের দিনে মারা যান তিনি। বাবার স্বপ্ন ছিল পরিবর্তনের সাথে মিল রেখে দেশের কল্যাণে এগিয়ে যাওয়া। একুশের বার্তা কক্ষে এসে সেই স্বপ্নের কথা তুলে ধরেন এস মাহমুদের সন্তান ও একুশের প্রথম ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ মাহমুদ। বাবার ব্যাপারে যেটা মনে হয় যে উনি যে বীজ, ইনিশিয়াল সিডস পুঁতে দিয়েছিলেন, সেটা সফলতা, সেটা গ্রো করেছে। পরিবর্তনের সাথে মিল রেখে সামনের দিকে যেতে হয়, নিজেদেরকেও পরিবর্তন করতে হয়, আর সেই বিশ্বাসটা যেন থাকে, আদর্শটা প্রিজার্ভ করে রাখতে পারি, তাহলে যত বাধা বিপত্তি আসুক না কেন একুশে এগিয়ে যাবে। এস মাহমুদের স্বপ্ন বাস্তবায়নে একুশ সাহসের সাথে এগিয়ে যাবে বলে মন্তব্য করলেন একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। একুশ মানে মাথা নত না করা এবং সাদাকে সাদা কালোকে কালো বলা, এই ধারাবাহিকতা নিয়েই কিন্তু একুশ চলছে। হ্যাঁ, আমাদের অনেক বিপদ বিপত্তি বাধা আসছে, কিন্তু আমরা প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছি এবং ইনশাল্লাহ আগামীতেও যাব। দেশকে এগিয়ে নিতে একুশে টেলিভিশন তার সংগ্রাম অব্যাহত রাখবে বলেও জানান তিনি। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস মাহমুদ সাহেব, উনি একজন স্বপ্নবাজ মানুষ ছিলেন। তার এই স্বপ্নটা যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে তার আত্মা শান্তি পাবে। নতুন বাংলাদেশ গড়তে দেশের প্রতি ভালোবাসা এবং নীতি নৈতিকতা ধরে রাখার কথাও বলেন একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। নীতি নৈতিকতা এবং আদর্শ এবং দেশপ্রেম, দেশকে ভালোবাসা, এগুলো সবসময় আমাদের ধারণ করতে হবে। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। সংবাদ এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছে, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। মানিকগঞ্জে মালিকের অপরাধ দুর্নীতির স্বর্গরাজ্য, অঢেল বিত্ত বৈভবের মালিক। বিরতির পর আবার আমন্ত্রণ একুশে দুপুরের সংবাদে। রোহিঙ্গা সংকটের একটি স্থায়ী সমাধান খুঁজে পেতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন UNHCR। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের এমন আশ্বাস দেন সংস্থাটির প্রধান ফিলিপ্পো গ্রান্ডিয়ে। অধ্যাপক ইউনূস রোহিঙ্গা সংকটের প্রতি বৈশ্বিক মনোযোগ ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে বলেন, প্রায় আরও 1 লক্ষ শরণার্থী বাংলাদেশের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে। রোহিঙ্গাদের আশ্রয় কেন্দ্র তৈরিতে আরও ভালো উপকরণ ব্যবহারের সুযোগ দেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান গ্রান্টি। আওয়ামী লীগ সরকারের 15.5 বছরে বালুমহল ও গণপরিবহন খাত নিয়ন্ত্রণ, সরকারি বেসরকারি জমি দখল সহ দুর্নীতি অনিয়মের অসংখ্য অভিযোগ সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের বিরুদ্ধে। মালিক পার্টি অপরাধের স্বর্গরাজ্য গড়ে তোলেন নিজ এলাকা মানিকগঞ্জে, হয়েছেন
অঢেল বিত্ত বৈভবের মালিকও। এরই মধ্যে তার নিজের ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত করেছে BFIU। সম্পদের তথ্য চেয়ে জেলা সাব রেজিস্ট্রার কার্যালয়ে চিঠি দিয়েছে দুদকও। দেখুন ডেস্ক রিপোর্টে বিস্তারিত। করোনাকালীন সময়ে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হন পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তার নানা বিতর্কিত কর্মকাণ্ডের কথা অজানাই ছিল দেশবাসীর কাছে। অন্যের জমি দখলসহ নানা অপকর্মের হোতা মালেক পার্টির প্রধান জাহিদ মালেক 2008 সালে প্রথম সংসদ সদস্য হয় মানিকগঞ্জ 3 আসন থেকে। 2014 সালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও 2018 সালে একই মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর পুরো জেলা জুড়ে গড়ে তোলেন একক আধিপত্য। ক্ষমতার দাপটে গড়েন সম্পদের পাহাড়। সদর উপজেলার গড়পাড়া এলাকায় স্কুল করার নামে হাতিয়ে নেন 20 থেকে 25 বিঘা জমি। একই অজুহাতে দখল করেন সরকারি ঘাস জমিও। তবে সেই জমিতে বিদ্যালয়ের পরিবর্তে করেন বাগানবাড়ি ও গরুর খামার। আমার কাছে জমি নিছে মন্ত্রী সাহেব ওই স্কুলের কথা কইয়ে, এখন পর্যন্ত স্কুলটা হয় নাই। এখানে হয় গরুর খামার। সাবেক মন্ত্রী মহোদয়ের যে ফার্ম এরিয়া, এই এরিয়ার ভিতরে আমাদের সরকারি খাস খতিয়ানভুক্ত সম্পত্তি ইনক্লুড আছে। মানিকগঞ্জের 7-7টি বালুমহাল নিয়ন্ত্রণ করতেন ঘনিষ্ঠজনদের মাধ্যমে। 2022 সালে মানিকগঞ্জের সরকারি ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগসের শাখা স্থাপনের সিদ্ধান্ত নেয় সরকার। প্রকল্প এলাকা মেঘশিমুল মৌজায় আগেই জমি কিনে দলিল মূল্য বৃদ্ধির মাধ্যমে সরকারি টাকা হাতিয়ে নেয়ার পরিকল্পনা করেন শেখ হাসিনার বিশেষ নজরে থাকা জাহিদ মালেক। বালি ফেলাইছে, আমরা তখন শুনলাম যে জায়গা নিছে, আমরা জানি না। আমাদের জায়গাটা যে ন্যায্য মূল্য যে পাওয়ার কথা ছিল সেটা আমরা পাই নাই। জায়গাটা জোর করে মানুষের কাছ থেকে নিয়ে মাটি মুটি ফেলাইছে। মালেকের থাবা থেকে বাদ যায়নি পরিবহন খাত। শ্রমিক নেতারা জানান গণপরিবহন থেকে বছরে 15 কোটি টাকা চাঁদা যেত তার পকেটে। এই মন্ত্রীর ছত্র ছায়ায় তাদের নেতৃত্বে প্রতিদিন এক একটা গাড়িতে থেকে 3 থেকে 400 টাকা চাঁদা উঠত। আওয়ামী লীগ সরকার থাকাকালীন অনেক চাঁদাবাদী হয়েছে স্ট্যান্ডে। স্থানীয়রা বলছেন মানিকগঞ্জ ছাড়া রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে নামে বেনামে করেছেন আরও ডজনখানেক প্রতিষ্ঠান, যার বেশিরভাগই করেছেন অন্যের জমি দখল করে। সেলিম চেয়ারম্যানের নামে এই মন্ত্রীর বহু সম্পত্তি আছে। গত বছরের 5 আগস্ট থেকেই নিরুদ্দেশ আওয়ামী লীগের এই হাই প্রোফাইল নেতা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবারে আভিভা ফিনান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। ব্যাংক ইন্স্যুরেন্সের অনুমোদন পেয়েছে সিটি ব্যাংক এবং আগেজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স। সিটি ব্যাংকের বিজয়নগর শাখায় গ্রাহকদের মধ্যে পলিসি কার্যক্রম শুরু করে। এ সময় আগেজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স সিটি ব্যাংক এবং বীমা গ্রাহকদের অভিনন্দন জানিয়ে ব্যাংক ইন্স্যুরেন্সের সাথে থাকার আহ্বান জানান। উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও রিটেল ব্যাংকিং প্রধান অরূপ হায়দার এবং আগেজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্সের ডিএমডি ও চিফ কর্পোরেট অফিসার মোহাম্মদ মাসুদুজ্জামান খান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। আর এরই সাথে শেষ করছি 21 দুপুরের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। জুলাই ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন সার্জিস আলম, পরিবর্তন আসছে গঠনতন্ত্রে। বিমানের ফ্লাইটে বোমা আতঙ্ক, চলছে তল্লাশি, নিরাপদে নেমে এসেছেন যাত্রীরা। এবং মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের আন্দোলন, সড়ক অবরোধ করে বিক্ষোভ। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন
www.youtube.com/@21ATV চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকাল 5টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।